বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নানা বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সন বাবলা। বাবলা, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। মানে প্রতিবেদনটাই দেখছিলাম, এটা দিয়ে যদি আলোচনাটা শুরু করি, বাংলাদেশ ফুটবলের জাতীয় দলের আবার কার্যক্রম শুরু হলো। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে, তার আগে একটা প্রস্তুতি ম্যাচও রয়েছে। যদি মানে গোটা জার্নিটাকে আমরা একটু আলোচনা করি, বাংলাদেশ দলের সিঙ্গাপুর ম্যাচ, এশিয়ান কাপের আশা ভরসা খুব কিছু একটা নেই, সমীকরণ নেই খুব বেশি, একেবারে নির্ভর হয়ে ম্যাচটা খেলতে পারে। এখান থেকে আসলে কি ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশ করতে পারে কিনা? যদিও সিঙ্গাপুর অনেক হাই টপ র্যাঙ্কিং এখন পর্যন্ত আমাদের গ্রুপে, সিঙ্গাপুর গ্রুপের হলে যে এখন টপে আছে, আমরা হলে বাংলাদেশ আছে হলে যে তৃতীয় স্থানে। তো পুরো আপনি বলছিলেন যে পুরো জার্নিটার কথা, আমরা এশিয়ান কাপ বাছাইয়ের পুরো জার্নিটার কথা, তো এই জার্নিতে যদি ধরেন এই পুরো গ্রুপটা আমার কাছে মনে হয়েছে পুরো গ্রুপটা হলো যে প্রত্যেকটা চারটা দলই 19-20, মানে খুব যে হাই কোনোটা সেরকম না। আপনি পুরো ছয়টা গ্রুপ যদি দেখেন, আপনি ছয়টা গ্রুপের মধ্যেই এই গ্রুপটাতে বাকিদের দেখবেন যে ম্যাক্সিমাম গ্রুপের হলে যে 15 পয়েন্ট নিয়ে অনেক 2-3টা টিম আছে ওরা কনফার্ম করে ফেলেছে, কিন্তু এই গ্রুপটাতে চারটা টিমেই খুব 19-20 টিম। এইখানে এইবার বাংলাদেশের সত্যিকার অর্থে একটা চান্সটা ছিল। এই চান্সটা হয়তোবা এটা খেলা যে কখনো প্রত্যাশা পূরণ হয় না, কখনো প্রত্যাশাতেই তো খেলে ফেলা যায়। যেমন আমাদের শুরুটা বাজে ছিল, যে সবচেয়ে ভালো ম্যাচ খেলেছে যেই ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার মাঠে গিয়ে, সেই ম্যাচটাতে বাংলাদেশ আসলে যদি বলে এটাতে 6 পয়েন্ট পাওয়া উচিত ছিল, বাংলাদেশ সেই পরিমাণ গোল করতে পারতো, কিন্তু বাংলাদেশ খুবই দুঃখজনক যে সেটা আমাদের ড্র করে ফিরতে হয়েছে। তো তারপর ইন্ডিয়াকে হারালো, আর হংকংয়ের সঙ্গে আরেকটা ড্র, সব মিলিয়ে 5 পয়েন্ট। এখন আপনি আবার ইন্ডিয়ার সঙ্গে দেখবেন আমাদের গ্রুপের যে টপ টিম সিঙ্গাপুর, তারা ইন্ডিয়ার সঙ্গে আবার ড্র করেছে। তো আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে হলো যে সিঙ্গাপুর খুব ভালো টিম, বাংলাদেশ খুব খারাপ টিম, এই সিদ্ধান্তে কোনোভাবে আসা যাবে না। যে যদিও বাংলাদেশ নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরেছে, কিন্তু আমার মনে হয় এই ম্যাচটা আপনি বলছিলেন যে নির্ভর হয়ে খেলার একটা সুযোগ আছে। একটা কাবরেরার নিচে, আমি জানি না এটা ওনার শেষ ম্যাচ হতে চলেছে কিনা, উনিও চেষ্টা করবেন তার, যদি শেষ ম্যাচ হয় এটা হলে যে তার রাঙিয়ে যেতে চেষ্টা করবেন। আর আমাদের প্লেয়ারদের জন্য এটা একটা ভালো চান্স, যে হলো যে আমরা হয়তো বাংলাদেশ কোয়ালিফাই করলো না, কিন্তু বাংলাদেশ এশিয়া কাপ বাছাই থেকে একটা 2টো জয় নিয়ে আসতে পারলো। এইটা হলে যে বাংলাদেশের হিস্ট্রির জন্য এটা খুবই ইতিবাচক একটা ফুটবলের গল্প হবে। ভিয়েতনামের বিপক্ষেও ম্যাচ রয়েছে, ওইখান থেকে প্রস্তুতিটা বাংলাদেশ নেওয়ার সুযোগটা আছে। যদি দলটাও দেখেন, আপনার কাছে মনে হয় কি পারফেক্ট দল হয়েছে কাবরেরার? আসলে যদি বলেন, আমি খুবই কট্টর মানুষ, আমি বাংলাদেশের ফুটবলারদের ধরেন যে খুব বেশি পার্থক্যটা আমি দেখি না। আমি হলে যে ধরেন যে জনাব করিমের জায়গায় জনাব রহিম, এইটা হলে যে খুব বেশি পার্থক্য আমি দেখি না। আমি পার্থক্যটা এইবারের ইয়েতে পুরোপুরি পার্থক্যটা গড়ে দিয়েছে হামজা চৌধুরী, আর কিছু ক্ষেত্রে হয়তো সমিত সোম। এই পার্থক্যগুলা যখন হামজা চৌধুরীর ইনফ্লুয়েন্সটা পুরো দলকে চাঙ্গা করেছে, হয়তো যেই ছেলেটা আমার দেশের প্লেয়ার, যে হয়তো কনফিডেন্সের অভাবে ভুগছিল, সে প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে খেলতে পেরেছে। এটা টিমের মধ্যে এরকম একজন সুপারস্টার থাকলে সে এবং এত ভালোভাবে মিশে সে টিমটাকে এক কথায় যদি বলেন সেই গুছিয়েছে। এবং যে ভালো কোচ কাবরেরা যদি ভালো কোচ হয়ে থাকে, তাহলে আমি বলবো যে তিনি কতটা তাকে ব্যবহার করতে পেরেছেন, প্রথমত অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ডে এরকম যদি একজন প্লেয়ার থাকে, অফ দ্য ফিল্ডেই তাকে দিয়েই পুরো টিমটাকে গোছানো যায়, মোটিভেট করা যায়। আপনার 2022 বিশ্বকাপের যে মেসি যে ওয়ার্ল্ড কাপ জিতলেন, আপনি ওই টিমটার কথা একবার চিন্তা করেন। ওখানে স্কালোনির মাস্টার ক্লাস ব্যাপার ছিল যে উনি মেসিকে কেন্দ্র করেই উনি পুরো টিমটা সাজিয়েছেন।
হয়তো মেসি হয়তো তার তুমুল ফর্মে নেই, তুমুল ফর্মে ছিল না। মেসি হয়তো তার একদম মানে 2015, 16, 17, 14, 15 এরকম যা ইচ্ছা তা করতো। মেসি সেই রকম ফর্ম ছিল, কিন্তু 2022 সালে এসে সেই মেসিকে কেন্দ্র করে উনি টিমটা সাজিয়েছেন এবং মেসিকেই দিয়েই পুরো টিমের সব কিছু খুলনলচে বদলে ফেলেছেন। এবং কাবরেরা হয়তো বা কোনো কোনো ম্যাচে সেটা পেরেছেন, কোনো কোনো ম্যাচে সেটা পারেননি। কাবরেরাকে নিয়ে আসলে কথা বলতে চাই যে আসলে তিনি এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পর ইতিহাসে লংগেস্ট সার্ভ কোচ বাংলাদেশ ন্যাশনাল টিমের। কি মনে হয় তিনি আসলে আজকেও মানে গণমাধ্যমে বলছিলেন যে যদি বাফুফে বিবেচনা করে তিনি থাকতে চান, বিবেচনা করা কি উচিত তার যেই পারফরমেন্স? এটা যদি বাংলাদেশের আপনি বলছেন 2022 থেকে এ পর্যন্ত প্রায় 4 বছর, তো লংগেস্ট সার্ভ কোচ আমার মনে হয় যে হলো যে এখন পর্যন্ত যা হয়েছে ঠিক মানে এই পর্যন্তই থাক, কারণ হলো যে অনেক দিন হলো। তবে তার একটা জায়গা আমার কাছে খুব, তার পুরো স্পেলের মধ্যে, এই লং স্পেলের মধ্যে একটা জায়গা যখন হলো যে সাফে খেললো বাংলাদেশ, যেই সাফে সেই বাংলাদেশকে নিয়ে কোনো হাইপ ছিল না দেশে, সেই বাংলাদেশ সেমিফাইনাল থেকে ছিটকে যায় সব সময়, সেই বাংলাদেশকে নিয়ে যে ম্যাজিকটা দেখিয়েছিলেন ইন্ডিয়াতে সাফ ফুটবলে, সেইটা হলো যে আমি পরে আর হলো যে সেই জায়গাটা আমি খুঁজে পাই না। ওইটাতে মনে হয়েছিল কাবরেরা ইজ এ টেকটিশিয়ান, ইজ এ বিউটিফুল টেকটিশিয়ান। ওইখানে আমার মনে হয়েছিল যে হলে যে মানে কারণ হলে যে আপনি ইন্ডিয়ার মাটিতে গিয়ে মালদ্বীপকে হারাচ্ছে, বড় বড় টিমকে হারিয়ে দিচ্ছে। আমরা কুয়েতের সঙ্গে ম্যাচ খেলেছি, দুর্দান্ত ম্যাচ খেলেছে। তো সব মিলালে ওই সাফটা ছিল বাংলাদেশ অধ্যায়ে তার স্মরণীয় টুর্নামেন্ট ছিল এবং বাংলাদেশের জন্যও বটে, কিন্তু এরপর তার ওই ঝলকটা বোধহয় আমরা আর অতটা দেখিনি। তো সুতরাং আমার মনে হয় যে এই পর্যন্ত এখানেই বিএফএফেরও উচিত এখানে হলে যে থেমে যাওয়া। নিশ্চয়ই আমরা একটু আরও আলোচনা করবো, ক্রিকেট নিয়ে আলোচনা করবো, একটা প্রতিবেদন রয়েছে সেটা দেখে আসছি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বোর্ড, জানিয়ে আইসিসির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে বর্তমান কমিটি, যেটাকে স্বাধীন বোর্ডের কার্যক্রমের উপর হস্তক্ষেপ হিসেবে দেখে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বিষয়টি দ্রুত নিষ্পত্তির আবেদন করেছে বিসিবি। আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর বর্তমান বোর্ডের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন ঢাকার ক্লাব সংগঠকরা। নির্বাচন সঠিক প্রক্রিয়ায় হয়েছে কিনা তা তদন্ত করতে এনএসসিতে আবেদন করেন তারা। এরপর জেলা ও বিভাগের কাউন্সিলররাও একই আবেদন করেন, যার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 11 মার্চ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের রেখে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বলা হয় নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখতে। 15 কার্যদিবসের মাঝে তদন্ত কমিটিকে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে চুপ থাকলেও অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেট বোর্ড। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিসিবি, যেখানে এই কার্যক্রমকে বিসিবির উপর সরকারের হস্তক্ষেপ হিসেবে দেখবে আইসিসি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান ক্রিকেট বোর্ড গঠনতন্ত্র ও নির্বাচনের যে নীতিমালা রয়েছে সে অনুযায়ী কাউন্সিলরদের ভোটে নির্বাচিত। বর্তমানে তারা ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটি নিয়ে বোর্ড উদ্বেগ প্রকাশ করেছে। এমন কার্যক্রম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বাধীনতার হস্তক্ষেপ এবং নির্বাচিত প্রশাসনকে অস্থিতিশীল করে তুলবে বলে উল্লেখ করা হয়। আইসিসির নিয়মানুযায়ী এই ধরনের কার্যক্রম একটি স্বাধীন বোর্ডের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবে এবং তা নিয়ে তদন্ত শুরু করতে পারে। অনানুষ্ঠানিকভাবে বিষয়গুলো নিয়ে আইসিসির শীর্ষ কর্তাদের সঙ্গে বিসিবির আলোচনা হয়েছে বলেও বলা হয় বিজ্ঞপ্তিতে। তবে বিষয়টি নিয়ে আইসিসি তদন্ত শুরুর আগেই আমিনুল ইসলামের বোর্ড জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত।
বিসিবি যে কোনো বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ এবং সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নির্বাচিত ক্রিকেট প্রশাসনের স্বায়ত্তশাসন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার অনুরোধ করা হয়েছে। এছাড়াও ক্রিকেটের ধারাবাহিকতা, স্থিতিশীলতা, স্বাধীনতা বজায় রাখতে দ্রুত বিষয়টি নিষ্পত্তির আবেদন করা হয় বিজ্ঞপ্তিতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আলোচনা করছি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সনদ বাবলা। আমরা রিপোর্টটা দেখছিলাম যে আসলে বিসিবি এবং ক্রীড়া পরিষদ কিংবা যদি ক্রীড়া মন্ত্রণালয় বলি আনুষ্ঠানিকভাবে মুখোমুখি অবস্থানে দাঁড়ালো। ক্রীড়া পরিষদ একটা তদন্ত কমিটি গঠন করেছে, এখন বিসিবি তার প্রতিক্রিয়া জানিয়েছে। মানে বিষয়টা আসলে কোন দিকে গড়াচ্ছে কি মনে হয়? আচ্ছা, বিসিবি তার প্রতিক্রিয়া জানিয়েছে। বিসিবি বিষয়টা আইসিসির কাছেও জানিয়েছে। আইসিসি একটা রিয়াকশন দিয়েছে ওনাদের বক্তব্য অনুযায়ী। বা আলটিমেটলি এগুলো করে আমার মনে হয় না যে বিসিবির এই যে নির্বাচিত কমিটি আছে, তথাকথিত নির্বাচিত কমিটি, যে নির্বাচনকে ঘিরে অনেক ধরনের প্রশ্ন ছিল, মিডিয়া বলেন এবং হলো যে সংগঠক মহল সবার মধ্যে প্রশ্ন ছিল। মনে হয় যে হলো যে এই জিনিসটা এই নির্বাচনের যে কমিটি সেটাকে টিকিয়ে রাখতে পারবে বলে আমার মনে হয় না। প্রথমে আমার এটা মনে না হওয়ার আরেকটা কারণ হলো যে তারা যদি ভালো কাজ করতে পারতো। আমি যদি বলি যে হলো যে প্রথমত ওয়ার্ল্ড কাপটা একটু হলো যে আমার মনে হয়েছে জিনিসটা হলো যে ঠিক ভালোভাবে হ্যান্ডেল করতে পারেননি। ওয়ার্ল্ড কাপের আমাদের যে ওয়ার্ল্ড কাপ না খেলার ইস্যুটা, এটা হলে যে এটা আরও স্মার্ট হতে পারতো। এটা দর কষাকষি সব মিলিয়ে যেভাবেই বলেন যে হলে যে বাংলাদেশ যদি মোটোটা থাকতো আমরা শেষ পর্যন্ত খেলবো, কিন্তু আমরা একদম খুব কূটনৈতিকভাবে যেভাবেই বলেন যে আরও স্মার্ট হইতে জিনিসটা হ্যান্ডেল করে আমরা যেন উইন সিচুয়েশনে থাকি। সেটা ইন্ডিয়ার সঙ্গে হতে পারতো, আইসিসির সঙ্গে হতে পারতো। এটা হয়নি। এইটা একটা হলে যে বড় ধরনের একটা ঘটনা ছিল আমাদের বোর্ডের জন্য। তারপর যা কিছু চলছে কার্যক্রমটা তো এক ধরনের, আমি যদি বলি এক ধরনের থেমে আছে কার্যক্রমটা। আপনি হয়তো সেটা পাল্টা বলতে পারেন, কেন সিরিজ তো হয়েছে। হ্যাঁ, সিরিজ হয়েছে, খেলা হচ্ছে এখানে, এত বড় একটা সিরিজ হচ্ছে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ জিতলো, বাট বাংলাদেশের প্রেসিডেন্ট দেশে নাই। কি কারণে উনি দেশে নাই? উনি অস্ট্রেলিয়া চলে গেছেন। তো সব মিলালে মনে হয় যে হলে যে জিনিসটা খুব ভালো হইতে যাবে না। আর ঠিক আপনার ইন্টারিম পিরিয়ডে ঠিক যেইভাবে হলে যে আগের কমিটিকে বিদায় দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে আপনার হলে যে নির্বাচিত সরকার ঠিক একই রকমের। কারণ এখানে সরকারেরও কিছু টুলস আছে, এবং এবং বাইরে যদি কোনো একটা পক্ষ যদি না থাকতো, বাইরে একটা খুব স্ট্রং পক্ষ আছে যারা বারবার বলে আসছে, ইন্টারিম পিরিয়ড থেকেই যারা বলে আসছে এই নির্বাচন সঠিক হয়নি, বা বোর্ডে যারা গেছেন তাদের অনেককে নিয়েই তারা প্রশ্ন তুলছেন। যেমন তামিম ইকবাল এখনও বলছেন এটা এই বোর্ড আমি মানি না। তামিম ইকবাল বলছেন বলে মানবে না আমি তা বলছি না, কিন্তু সেই ইয়েতে অনেকেই একটা বিশাল একটা গ্রুপ আছে যাদেরকে আপনার এই সরকার বা হলে যে ক্রীড়া মন্ত্রণালয় তাদেরকে হলে যে কাউন্ট করতে হবে, তাদের কথাগুলো আমলেও নিতে হবে। যে এখন আমি বলি যে ওনারা যদি ভালো করতে পারতেন, এর মধ্যে তাদের কাজগুলো যদি ভালো হতো, তাইলে জিনিসটা অত সহজ হতো না। মানে ওনারা নিজেরাই হলে যে মানে ডিসকমফোর্ট জায়গায় নিজেদের কাজ দিয়েই চলে গেছেন, যার ফলে অপোনেন্টের হাতে এখন অনেক ধরনের ইস্যু আছে। এর আগেও আসলে রাজনৈতিক পট পরিবর্তনের সময় আমরা দেখেছি যে এরকম বোর্ড পরিবর্তন হয়েছে। কখনো তো আসলে আমরা আইসিসি থেকে এই ধরনের কোনো ধরনের নিষেধাজ্ঞায় পড়িনি বাংলাদেশ এখন পর্যন্ত। সেটা আমারও মনে হয় না খুব যে নিষেধাজ্ঞা হবে। শ্রীলঙ্কায় কিছুদিন আগে তো হলে যে শ্রীলঙ্কার বোর্ড থেকে আহ্বান জানানো হয়েছে। হ্যাঁ, তো আইসিসি এ পর্যন্ত আমি যতটুকু দেখেছি, আইসিসি ঠিক ফিফার মতো অতটা কঠোর না, বা যেহেতু খেলেও কম দেশ খুব, এই জন্য হয়তো বা আইসিসি চাই জিনিসটার মানে খেলাটার বিস্তৃতি চাই, খুব কঠোর হতে চায় না। তো এটা অনেকখানি হলে যে দেশের সরকার, তারপর তাদের সংগঠন,
এই সব কিছুর উপরেই আমার মনে হয় যে সব কিছু ডিপেন্ড করে। এখন যেই তদন্ত কমিটি কি রিপোর্টটা দিচ্ছে আমার ধারণা যে সেটার উপরে অনেকখানি ডিপেন্ড করছে। আর নতুন ক্রীড়ামন্ত্রী জিনিসটাকে এখনো পর্যন্ত খুব ভালোভাবে কোনো অ্যাকশনে যান। দাদা অসংখ্য ধন্যবাদ আসলে আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশ ক্রীড়াঙ্গনের নানা ইস্যুতে। আমাদের সঙ্গে ছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সনদ বাবলা।